আলোচনা করব ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে। ক্রস প্রোডাক্ট আলোচনার আগে জানা দরকার ক্রস প্রোডাক্ট আসছে কোথা থেকে। এটার আইডিয়া একটা খুব সুন্দর টার্ম থেকে আসে, যার নাম হচ্ছে টর্ক। টর্ক কি? মনে করেন আপনার কাছে এখানে একটা স্ক্রু আছে, আপনি স্ক্রুটাকে একটা রেঞ্জ দিয়ে ঘোরানোর চেষ্টা করছেন। একটা রেঞ্জ এঁকে ফেলি। এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা দিয়ে আপনি যখন ঘুরাবেন হাতলটা ধরে, তখন দেখবেন স্ক্রুটা আস্তে আস্তে উপরে উঠে আসবে। পদার্থের ভাষায় এটাকে আমরা টর্ক বলি। টর্ক কি? টর্ক আসলে বলতে পারেন রোটেশনাল ফোর্স। এটা হচ্ছে আমাদের আর, মানে যে জায়গায় আমরা ফোর্স প্রদান করছি সেটার থেকে সরাসরি ডিস্টেন্স আর, আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফোর্স। তো আমরা যখন এই ফোর্সের হচ্ছে অ্যাপ্লিকেশন দেখতে যাচ্ছিলাম, আমরা খেয়াল করে দেখেছি যে এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা যত দূরে দিব তত আমাদের এই স্ক্রুটাকে খোলা সহজ হবে। যদি আমরা কাছাকাছি দিই তাহলে দেখা যাচ্ছে স্ক্রুটা খুলতে কষ্ট হয়। ইনফ্যাক্ট এটা দরজার ক্ষেত্রেও সত্য। যদি তুমি একটা দরজা চিন্তা করো, এই দরজার এখানে হ্যান্ডেল দেওয়া থাকে, দরজার এটা হচ্ছে আমাদের রোটেশনাল অ্যাক্সিস যেটা লাগানো থাকে, আর এটা হচ্ছে হ্যান্ডেল। আমরা এখানে ফোর্স দিই, ফোর্স দিয়ে এটাকে খোলার চেষ্টা করি। তুমি খেয়াল করে দেখবা, তুমি যদি এখানে ফোর্স দিতা তাহলে এটা সহজে খুলতো না। কেন? কারণ তুমি যেখানে ফোর্স দিচ্ছ সেখান থেকে, মানে এটা যদি আমাদের রোটেশনাল অ্যাক্সিস হয়, তাহলে তুমি যত দূরে থাকবা তত তোমার জন্য এই দরজাটা খোলা সহজ হবে, অ্যাকশনটা ইজিয়ার হবে। হোয়াট ডাজ ইট নেসেসারিলি মিন? ইট মিনস আমরা যখনই এই রোটেশনাল মানে মোশনটাকে চিন্তা করতে চাই, তখন দেখা যাচ্ছে আমাদের এই রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস বলতে আমরা বুঝাচ্ছি কতটুকু ডিস্টেন্স আছে সরণ ভেক্টরটা, এবং আমাদের ফোর্স, এই দুটার কম্বিনেশনে আমরা মূলত হচ্ছে রোটেশনাল জিনিসটা পাই। কিন্তু সমস্যা হচ্ছে রোটেশনটা তো হয় আমরা যেদিকে ফোর্স দিচ্ছি। সাপোজ যদি আমরা স্ক্রুটার কথা চিন্তা করি, আমরা যেদিকে ফোর্স দিচ্ছি স্ক্রুটা কিন্তু ওই তলের লম্ব বরাবর খুলে আসতেছে। সমস্যা হচ্ছে যখন এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়, তখন এটাকে আমরা প্রকাশ করবো কিভাবে, বা এই ফেনোমিনাটাকে আমরা ব্যাখ্যা করবো কিভাবে? তখন আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাহায্য নিলাম, যে আমরা এমন একটা কিছু বানাই যার মাধ্যমে আমরা একটা তলে ফোর্স দিলেও লম্ব বরাবর যে তার একটা মুভমেন্ট হতে পারে বা তার একটা আউটপুট পাওয়া যেতে পারে, আমরা সেই জিনিসটাকে ব্যাখ্যা করি। এবং এটাকে আমরা ভেক্টরের ক্রস গুণ দ্বারা ব্যাখ্যা করছি, যে আমরা একটা নির্দিষ্ট তল বরাবর, একটা নির্দিষ্ট প্লেন বরাবর, একটা নির্দিষ্ট প্লেন বরাবর আমরা ফোর্স দিব, দুইটা ভেক্টর অ্যাপ্লাই করব, এবং যার কারণে এই লম্ব বরাবর, পারপেন্ডিকুলার বরাবর দেখা যাবে তার আউটপুটটা পাওয়া গেছে। এই ফিনোমেনাটাকে আমরা মূলত ভেক্টরের ক্রস প্রোডাক্ট দিয়ে প্রকাশ করার চেষ্টা করলাম। যেমন এই যে আমরা বললাম না, একটা ক্রস প্রোডাক্ট হবে, এটাকে আমরা বলি টাউ, টর্ক। এটা আর ক্রস এফ দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে আর যে আর ক্রস এফ আমরা বলি, এই আর ক্রস এফ মানেটা কি, বা এটার মধ্যে আসলে কি দেখা যায়? তুমি দেখবা ভেক্টরকে যখন আমরা ক্রস প্রোডাক্টকে ব্যাখ্যা করব তখন এরকম আসবে, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থেটা। তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কেন এ বি সাইন থেটা আসলো, আর এই ইটার কাজটা কি? এ বি হচ্ছে যে তার মান, অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের যে টর্কটা আমরা বের করেছিলাম সেটা মূলত কতটুকু ডিস্টেন্স এবং কতটুকু ফোর্স দিচ্ছি তার একটা গুণফলের সমানুপাতিক। এভাবে ডিফাইন করা হয়েছে টর্ককে। বাট এবং সেভাবেই আমরা হচ্ছে যে ভেক্টরের ক্রস প্রোডাক্টও নিয়ে আসছি। বাট কেন সাইন থিটা আসলো? কারণ দেখো, যদি আমি এই কথাটা চিন্তা করি, যে এই যে মনে করো আমাদের রেঞ্জ, আমরা যদি এটা চিন্তা করি, আমি যদি এখন এই বরাবর ফোর্স দিতাম তাহলে এটা যতটা সহজে ঘুরতো, আমি যদি একদম সোজা খাড়াভাবে একটা ফোর্স দিই তাহলে কি তার থেকে সহজে ঘুরবে না? এর মানে হচ্ছে আমি যখন ফোর্স দিচ্ছি ওই ফোর্সের লম্ব যে উপাংশ বা পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট, সেটাই কিন্তু আসলে আমাকে মুভমেন্ট করতে সাহায্য করছে। তথা এই রেঞ্জটার কথা তুমি যে চিন্তা করো, তাহলে যদি আমি এই বরাবর ফোর্স দিই, সাপোজ যে আমি এভাবে ফোর্স দিলাম, হ্যাঁ, যদি আমি এই বরাবর ফোর্স দিই, একটু এটাকে নিয়ে আসি এই জায়গায়, যদি আমি এই বরাবর ফোর্স দিতাম,
তাহলে মূলত এই ফোর্সের এই যে উপাংশটা আছে, যদি এফ হইতো এই যে উপাংশটা আছে, এটা হচ্ছে এফ সাইন থিটা উপাংশ। এই উপাংশটা মূলত হচ্ছে যে আমাকে হেল্প করতো এটাকে ঘুরাইতে। তাহলে যে কোনো অক্ষের ঠিক লম্ব বরাবর পারপেন্ডিকুলার বরাবর যে ফোর্স অংশটা থাকে সেই বরাবর ওকে সে আসলে তাকে ঘুরতে সাহায্য করে। এজন্য আমরা তার সাইন থিটাটা নিই বা তার সাইন উপাংশটা নিই বা তার লম্ব বরাবর পারপেন্ডিকুলার বরাবর যে উপাংশ আছে বা কম্পোনেন্ট আছে আমরা তাকে নিই, এবং এটাকে আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মাধ্যমে ব্যাখ্যা করছি। তাহলে আমরা ক্রস প্রোডাক্টের একটা বেসিক আইডিয়া পাইছি যে আসলে ক্রস প্রোডাক্ট কি, কেন ব্যবহার করা হয়, ওয়াই ডু ইভেন নিড দ্যাট, রাইট? ক্লিয়ার হয়েছে? এটা কি হলো জানি না, আচ্ছা যাই হোক। যদি আমরা বেসিক বুঝে থাকি তাহলে চলো এবার আমরা হচ্ছে যে ক্রস প্রোডাক্টে ব্যাখ্যায় চলে যাই। তাহলে জেনারেল ভাষায় আমরা যখন সংজ্ঞা পড়বো তখন এভাবে বলবো, দুটো ভেক্টর গুণফল একটি ভেক্টর হলে তাকে ক্রস গুণ বলে। ইফ product of two vectors are vector, it's called cross product. আমাদের এত ইনটুইটিভ ব্যাখ্যা ইন রিয়ালিটি লাগবে না, আমরা এটা জানলেই হবে। তাহলে ক্রস প্রোডাক্ট আমি কি বলছিলাম, একটা তলের উপরে যদি দুটো ফোর্স থাকে মানে দুটো ভেক্টর থাকে, একটা এ একটা বি, তাহলে একটাকে স্থির রেখে আরেকটা ঘুরবে। এবং এখানে আমাদের আসলে ডান হাতের নিয়ম কাজ করে, যেমন এই বরাবর রোটেট করলে বাইরের দিকে আসবে। ইনফ্যাক্ট তুমি বোতলের মুখা খোলার আইডিয়া থেকেও তুমি এটা জানতে পারো। যেমন এটা একটা বোতলের মুখা, তুমি যদি এই বরাবর রোটেট করো, এই যে দেখো যে এই বরাবর রোটেট করলাম, এটা কিন্তু উপরের দিকে উঠে গেল। আবার এই বরাবর রোটেট করলে সেটা নিচের দিকে নামবে। তাহলে আমরা একটা অক্ষকে স্থির রাখবো, আরেকটাকে ঘোরাবো। একটাকে স্থির রেখে আরেকটাকে ঘোরাই। যদি একটাকে স্থির রেখে একটাকে ঘোরাই, তাহলে যদি আমরা এই দিক থেকে এই দিকে ঘোরাই, এইদিকে ঘুরাইলাম বা এদিকে ঘুরাইলাম, তাহলে আমাদের এই বুড়ো আঙ্গুল বরাবর ডিরেকশনটা থাকবে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুসারে। তাহলে এইটা হবে আমাদের ডিরেকশন এ ক্রস বি। আর আমাদের যদি উল্টাটা হইতো, তাহলে এইটা হইতো আমাদের বি ক্রস এ। তাহলে এ ক্রস বি এইদিকে, বি ক্রস এটা কি হইলো নিচের দিকে, বা যদি এদিকে দিই ভিতরের দিকে। তার মানে হচ্ছে আমাদের কার সাথে কার ক্রস প্রোডাক্ট সেটা ইম্পর্টেন্ট। দেখো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এ ডট বি আর বি ডট এ কিন্তু সমান ছিল, বাট এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান না। ইনফ্যাক্ট এ ক্রস বি হবে মাইনাস বি ক্রস এ। এর মানে হচ্ছে আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি ও বিনিময় বিধি মানে কমিউটেটিভ ল মানে, বাট ও কিন্তু মানে না। ও বিনিময় বিধি বা কমিউটেটিভ ল মানে না, এটা পরীক্ষণের সময় দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এ ক্রস বি বা বি ক্রস এ যেটাই দেয় না কেন, বা ক্রস প্রোডাক্ট আসলে কি। ক্রস প্রোডাক্ট এ বি তলের লম্ব বরাবর হবে, পারপেন্ডিকুলার টু এ বি। এ বি সারফেস, এই তলের লম্ব বরাবর ক্রস প্রোডাক্ট হবে। তাহলে অবশ্য আমরা একটু ভালোভাবে একটা জিনিস বোঝাই। দেখো যে এ বি আছে, এটা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি উইল বি এ বি সাইন থিটা, তার সাথে এটা। আবার উল্টাটাও বলা যায় যে যদি আমাদের বি ক্রস এ হইতো, সেখানেও আমরা এ বি সাইন থিটাই পাইতাম, আর এটা হইতো ইটা। আর এই যে ইটাটা আছে, তখন আসলে আমাদের ডিরেকশনটা মানে ইটার ডিরেকশনটা আলাদা হইতো। এই দুটো ইটার ডিরেকশন অপোজিট হইতো, অপোজিট ডিরেকশন। মান সেম, ভ্যালু সেম,
কিন্তু ডিরেকশন অপোজিট, অপোজিট ডিরেকশন কিন্তু মান সমান, ভ্যালু সেম, ইকুয়াল ম্যাগনিটিউড। এখন প্রশ্ন হচ্ছে ইটা কি? ইটা হচ্ছে এ বি তলের লম্ব বরাবর একক ভেক্টর, ইউনিট ভেক্টর perpendicular to surface AB, perpendicular to surface AB, AB তলের লম্ব বরাবর আমরা একটা পারপেন্ডিকুলার ভেক্টর পাবো। তাহলে আমরা বেসিক পুরোটা জেনে ফেলছি, এ বি কি, এ ক্রস বি কি, বি ক্রস এ কি, আশা করি। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এই যে আমরা বেসিক জেনেছি এ ক্রস বি কি, বি ক্রস এ কে, আমরা এখন এটার ফার্দার হচ্ছে যে আলোচনায় যাব। ফার্দার আলোচনা কি, চলো বুঝি। ফার্দার আলোচনা হচ্ছে এই যে আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টরের ক্রস গুণ আমরা জানতে পারলাম। ভেক্টরের ক্রস প্রোডাক্টের পর আমাদেরকে নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে এটাকে কিভাবে আমরা আই জে কে দ্বারা প্রকাশ করতে পারি। চলেন বুঝাই। তো চলো আমরা এটার সাথে আয়তাকার ভেক্টরের সম্পর্ক দেখি। আমরা বেসিক জানলাম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি এবং কোথায় আসলে কি দ্বারা এটাকে প্রকাশ করা যায়, ইটা কি, এটসেট্রা এটসেট্রা। এবার আসেন আমরা আয়তাকার ভেক্টরকে বোঝাই। সাপোজ আমাদের একটা এ ভেক্টর আছে, এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। বি ভেক্টর আছে, বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। এই দুটো ভেক্টরকে ক্রস করব। ক্রস করতে হলে আমরা অফকোর্স যা আছে তাই ক্রস করব। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসবে ভাইয়া যে এই যে আপনি এ ক্রস আই ক্রস জে এটা করবেন, আসলে এটার অর্থটা কি দাঁড়াবে? তো চলেন আমরা আগে তিনটা অ্যাক্সিস এঁকে নিই আমাদের সুবিধার জন্য হিসাবের। এটা এক্স, এটা ওয়াই, এটা জে, এটা আই, এটা জে, এটা কে। এখন মাথায় রাখবা, চিন্তা করে দেখো এখানে তিনটা হচ্ছে যে আছে আই জে কে, তাই না? এখন আই জে কে যদি এরকম ভাবে থাকে আমরা কিভাবে কি মাথায় রাখবো? আই ক্রস জে, আই ক্রস কে কত হবে? তোমার কাছে যদি আই ক্রস জে হয়, হ্যাঁ আই ক্রস জে, তাহলে আসবে কি, এটার মান 1, এটার মান 1 সাইন 90 ডিগ্রি, কারণ দুইটার মধ্যে অ্যান্সার 90 ডিগ্রি। এবং আমাদের যে ইটাটা হবে, ওইটাটা হবে কি, কে অক্ষ বরাবর। সিমিলারলি যদি জে ক্রস আই হইতো তাহলে 1 ইন্টু 1 সাইন 90 ডিগ্রি, তখন আসতো কি, মাইনাস কে বরাবর। কারণ এগুলো তো মনে রাখা কঠিন, তাই না? মনে রাখা যায় না। যদি আমরা আই ক্রস আই করতাম তখন কি হতো, 1 ইন্টু 1 সাইন 0 ডিগ্রি, তার সাথে হচ্ছে কি ইটা, অর্থাৎ কি নাল ভেক্টর। তাহলে এত কিছু মনে রাখবো কেমন? সহজ হিসাব, ছোট্ট একটা ট্রিক, আই জে কে অলওয়েজ রিমেম্বার এইভাবে ডিরেকশনে যাবে। যদি এই ডিরেকশনে যায় তাহলে পজিটিভ, অর্থাৎ আই ক্রস জে ইকুয়াল টু প্লাস কে, জে ক্রস কে ইকুয়াল টু প্লাস আই, কে ক্রস আই ইকুয়াল টু প্লাস জে। আবার এদিকে জে ক্রস আই উল্টা হইলে মাইনাস কে, কে ক্রস আই ইকুয়াল টু মাইনাস জে। আবার আসবে হচ্ছে যে সরি কে ক্রস আই কেন দিল, উল্টা না, কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, আর হচ্ছে আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। এই ডিরেকশনে গেলে, এই মানে ঘড়ির কাঁটার দিকে গেলে আমরা সবগুলোকে প্লাস ধরবো,
অপোজিট দিকে গেলে মাইনাস আসবে। সহজ হিসাব, মানে মনে রাখার জন্য খুবই ইজি। আর আমরা এটাও মাথায় রাখবো যে আমি বক্স বক্স করে দিই, তাহলে সবগুলো দেখতে সহজ লাগবে। সোজা না? এবার ঠিক আছে। আর এটাও মাথায় রাখবো, আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু নাল ভেক্টর। এখন আমরা এটাকে চলো ভাঙাই, এটাকে আমরা ভাঙাই, চলো ভাঙাইলে আমাদের এখানে আসবে ax bx I ক্রস I, ax by I ক্রস j, ax bz I ক্রস k। তারপরে আবার ay bx j ক্রস I, ay by j ক্রস j, ay bz j ক্রস k। আবার az bx k ক্রস I, az by k ক্রস j, az bz k ক্রস k। এখন এই জায়গায় আমরা অলরেডি জানতে না কোনটা কি হবে, তো আমরা একটু যেগুলো যেগুলো জিরো সেগুলো লিখে ফেলি। যেমন I ক্রস I জিরো, এটাও জিরো আমরা জানি বাচ্চা, এবং এটা তো জিরো আজীবন। সবগুলো জিরো হলে ভাঙালে কি পাওয়া যাবে? ভাঙালে আমরা পাবো I ক্রস জে মানে কি কে, তাহলে এক্স বিওয়াই কে প্লাস I ক্রস কে হচ্ছে যে আমাদের কি মাইনাস জে, দ্যাট উড মিন মাইনাস এক্স বিজেড জে এওয়াই বিএক্স জে ক্রস আই ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস কে, দ্যাট মিনস এগেন মাইনাস আসবে, আর হচ্ছে জে ওয়াই বিজেড আই কে ক্রস আই ইকুয়াল টু হচ্ছে জে, আর এজেড বিওয়াই এটা মাইনাস আসবে, কে ক্রস জে হচ্ছে আই। সেখান থেকে আমাদের আসবে মাইনাস জে দাও, দিলে আসবে এক্স বিজেড, আর এখানে আরেকটা জে আছে, দ্যাট উড মিন এজেড বিএক্স প্লাস কে হলে আসবে আমাদের এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। সুন্দর মতো চলে আসলো। এই যে এত সুন্দর একটা জিনিস আসছে, এখন এটা তো মনে থাকবে না, এটাকে সহজভাবে মনে রাখার জন্য উই হ্যাভ আ সিস্টেম, এন্ড দ্য সিস্টেম ইজ লাইক দিস। একটা ম্যাট্রিক্স নিব, এটা আছে। সো মাথায় রাখবেন, এইটাকে আমরা বলি একটা ডিটারমিনেন্ট ফর্ম বা নির্ণায়কের ফর্ম। এখন এইটা থেকে কিভাবে আগেরটা আসবে, কারণ দেখো এত বড় ডেটা মনে রাখা পসিবল না, ইটস এ ভেরি ইজি প্রসেস। আমরা যদি এটাকে একটা ডিটারমিনেন্ট আকারে বা নির্ণায়ক আকারে বিস্তার করি, তাহলে আমরা এই রো বরাবর, মনে করো আমরা এটা বরাবর বিস্তার করলাম, এটা বরাবর বিস্তার করা মানে হচ্ছে কি জানো, প্রথমে নিবা আই, আই নিয়ে এই দুটা, মানে আই যখন নিব তখন এই দুটা মানে
আমরা হচ্ছে যে ঢেকে রাখবো, এই চারটা থাকবে। তাহলে এ ওয়াই ইন্টু বিজেড, তোমরা অলরেডি যারা নির্ণয় পড়েছো তারা পারো, যারা পড়ো নাই তাদের একটু কষ্ট হবে। এ জেড বি ওয়াই আবার, আর যেটা মাঝখানে থাকবে মানে প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর প্লাস, তাহলে মাইনাস জে এ এক্স আর বিজেড আর হচ্ছে এ জেড বি ওয়াই বি এক্স, ক্রস গুণ হবে। হ্যাঁ, আবার যখন কে থাকবে প্লাস কে, তখন এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স দিলে আমাদের টোটাল অ্যান্সার চলে আসলো। এবং এইভাবে আমরা খুব সুন্দরভাবে এটাকে কমপ্লিট করে ফেলতে পারলাম। তাহলে আমরা খুব সহজেই হচ্ছে যে এইভাবে মনে রাখতে পারবো, এইভাবে মনে রাখা আমাদের জন্য সহজ হবে। তাহলে আগে আমরা আয়তাকার একক ভেক্টরের মাধ্যমে কিভাবে ক্রস প্রোডাক্টকে প্রকাশ করতে হবে সেটা আমরা শিখে ফেলছি, এবং এটা মনে থাকলেই হয়েছে। এবার আসেন, আমরা আয়তাকার একক ভেক্টরের ক্রস প্রোডাক্ট অলরেডি এখানে দেখছি, এটা কিভাবে কি বের করতে হয়, এটা না কোনো সমস্যা নাই। চলেন আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের এবার সমান্তরাল হওয়ার শর্তটা বের করব, যে কিভাবে দুইটা ভেক্টর সমান্তরাল হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার জন্য ফর টু ভেক্টরস টু বি হচ্ছে যে মানে কি বলে এটাকে প্যারালাল, আমরা চিন্তা করে দেখি আমাদের এ ক্রস বি ইকুয়াল টু কত আসে, এ বি সাইন থেটা ইটা। দেখো তো, যদি আমাদের দুটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত আসে, 0। সাইন 0 ডিগ্রির মান যদি 0 আসে তাহলে এ বি সাইন থেটা ইটা আসবে হচ্ছে এ ভি সাইন 0 ডিগ্রি ইটা, তথা নাল ভেক্টর। তার মানে অতএব এ ক্রস বি আসলে নাল ভেক্টরের সমান। তাহলে যখন এ ক্রস বি নাল ভেক্টরের সমান হবে তাহলে কি আমরা বলতে পারি না যে আসলে দুইটা সমান্তরাল ভেক্টর হবে? সহজেই প্রকাশ করা যাচ্ছে। যদি সহজে প্রকাশ করা যায় তাহলে চলো আমরা এখন এখান থেকেই দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত যেটা আছে সেটাকে আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তাহলে আমরা বেসিক বুঝে ফেললাম যে সমান্তরাল হওয়ার বেসিক শর্ত হচ্ছে ক্রস প্রোডাক্ট 0 হইতে হবে। শর্ত কি? কন্ডিশন হচ্ছে ক্রস প্রোডাক্ট মাস্ট বি 0। এখন এই যে ক্রস প্রোডাক্ট 0 হইতে হবে, এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে আমি যদি আয়তাকার ভেক্টর দিয়ে বোঝাই, তাহলে চিন্তা করে দেখো আমরা অলরেডি জানি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ছিল আই জে কে। যারা এখন এটাতে প্র্যাকটিস করে অভ্যস্ত হও নাই, ইনশাল্লাহ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তাহলে আমাদের আসবে আই এ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স মাইনাস জে এ এক্স বি জেড এ জেড বি এক্স প্লাস কে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এখন যদি আমাদের ক্রস প্রোডাক্ট 0 হয়, যদি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা 0 হয়, তাহলে দেখো একটা নাল ভেক্টর, 0 তো 0 তো না, এটা নাল ভেক্টর হবে। তাহলে আমাদের যখন তিনটা ভেক্টরের যোগফল 0 হচ্ছে, একটা ইম্পর্টেন্ট জিনিস, আই ভেক্টরের সাথে যেটা আছে মানে আই ইউনিট ভেক্টরের সাথে, সেটা কিন্তু আই এর উপাংশ বা আই এর দিকে হচ্ছে যে তার ভ্যালু, জে এর দিকে জে এর ভ্যালু, কে এর দিকে কে এর ভ্যালু, তিনটা ডিরেকশনে 3 ভ্যালু। এখন তুমি তিনটা ডিরেকশনে যদি 3টা ভ্যালু পাও, এই ভ্যালুগুলো তো যোগ করে 0 পাইতেছো। তো চিন্তা করে দেখো, তুমি একবার এইদিকে কাউকে মারলা, এইদিকে মারলা, এইদিকে মারলা, 3 দিকে মারলে তার 0 হয় না। তাদের যদি 0 হইতে হয় তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওই ডিরেকশনে মানটা 0 হইতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আই এর সহগ বা কোএফিসিয়েন্টকে 0 হইতে হবে, জে এর সহগ বা কোএফিসিয়েন্টকে 0 হইতে হবে, কে এর সহগ বা কোএফিসিয়েন্টকে 0 হইতে হবে, অনলি দেন এটা 0 হওয়া সম্ভব। অতএব ax by minus ay bx must be equal to 0. That means ax by equal to ay bx, তার মানে ax by bx equal to ay by by. Similarly আমরা লিখতে পারি যদি এটা নেই, ax bz minus az bx equal to 0, অর্থাৎ ax bz equal to az bx, অর্থাৎ ax by bx equal to az by bz। তাইলে আমরা ফাইনালি বলতে পারি ax by bx
ay বাই by az বাই bz, এবং এইভাবে আমরা হচ্ছে যে ফাইনালি ব্যাখ্যা বুঝতে পারবো। তাহলে আমরা ফাইনালি হচ্ছে যে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের একটা শর্ত আসতে পারে যে যদি আমাদের প্রত্যেকটা মানে অনুপাত যদি ইকুয়াল হয়, যদি আমাদের প্রতিটার অনুপাত বা প্রত্যেকটার হচ্ছে রেশিও ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি যে ওকে আমাদের এই দুটো ভেক্টর সমান্তরাল বা প্যারালাল। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে অনুপাত সমান হলে আমরা তাদেরকে একটা সমান্তরাল ভেক্টর বলতে পারি। তাহলে আমরা এই কন্ডিশনটা মনে রাখবো, এটাতে শর্টকাটে ম্যাথ করা যাবে, আর লং কাটে করতে হতো লং কাটে। আসেন, তাহলে আমরা দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত জেনে ফেলছি। এবার আসেন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব, যে একটা দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। দেন হচ্ছে যে আমাদের সমতলী হওয়ার শর্ত আছে, তারপর হচ্ছে আমাদের ডিরেক্ট অনেকগুলো অঙ্ক আছে। তো অঙ্কটা আমরা একটা সেপারেট মানে ভিডিওতে করব, সবগুলো অঙ্ক আরেকবার প্র্যাকটিস করা, কারণ এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা এখন বের করা শিখি। সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে চিন্তা করে দেখেন, আমরা জানি যে একটা সামান্তরিক নেই ফার্স্টে। তো সামান্তরিকের এটা এ ভ্যালু, এটা বি ভ্যালু, ধরেন এদের মাঝখানে অ্যাঙ্গেল আছে থেটা। এখন একটা সামান্তরিকের ক্ষেত্রফল চাইছে। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে সামান্তরিকটাকে দুইটা ইকুয়াল অংশে ভাগ করে নিই। তার জন্য আমরা একটা কর্ণ আঁকলাম বা ডায়াগোনাল ড্র করলাম। আঁকার পরে আমরা এখানে একটা লম্ব ড্র করি। এই হচ্ছে লম্ব, লম্বটাকে আমরা ধরলাম হচ্ছে এইচ। তাহলে যদি আমি এই এতটুকু ট্রায়াঙ্গেল, হাফ ট্রায়াঙ্গেল ধরি বা অর্ধেক ত্রিভুজ ধরি, হাফ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের এরিয়া আসবে হাফ ইন্টু ভূমি তথা এ ইন্টু উচ্চতা এইচ। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি হাফ ইন্টু এ। এখন এইচ এর পরিচয় কি দেখো তো, আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ধরি, এই যে এই ছোট ট্রায়াঙ্গেলটা, তাহলে আমাদের আসে সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আসে বি সাইন থেটা। তাহলে লেখা যায় কি ইন্টু বি সাইন থেটা। আচ্ছা, কেন যেন এটা চেনা চেনা লাগতেছে। এ বি সাইন থেটা কোথায় দেখছিলাম? ও এ ক্রস বি, এ ক্রস বি এর মানই এ বি সাইন থেটা, আর ইটাটা হচ্ছে তার ভেক্টর ভ্যালু। তাহলে আমরা বলতে পারি হাফ এ ক্রস বি এর মান। এখন এটা তো হাফ ট্রায়াঙ্গেল, তাইলে টোটাল সামান্তরিকের কত হবে? টোটাল সামান্তরিক বা প্যারালেলোগ্রাম তখন কি হবে? তখন আমাদের আসবে দুইটা ট্রায়াঙ্গেলের যোগফল, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু এ ক্রস বি, অর্থাৎ জাস্ট এ ক্রস বি, বা আমাদের যে ভ্যালুটা আসে সেই দুইটার হচ্ছে যে ক্রস প্রোডাক্টের মান। তাহলে তোমার যদি কখনো আমাকে এ ভেক্টরের মান দেওয়া হয়, বি ভেক্টরের মান দেওয়া হয়, আমাকে যদি বলা হয় যে তারা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে প্রকাশ করছে, এটা খুব ইম্পর্টেন্ট, টু অ্যাডজেসেন্ট সাইডস। এ আর হচ্ছে বি, দুটো সন্নিহিত বাহু এ বি হলে তখন আমরা তাহলে খুব সহজে এভাবেই হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি, যে আমরা আসলে ক্রস প্রোডাক্টটা নিব, তার মান নিয়ে নিব, ক্লিয়ার, বা ম্যাগনিটিউড নিয়ে নিব। এখন যদি আমাদেরকে বলে যে না ভাইয়া আপনি সামান্তরিকের ক্ষেত্রফল বের করবেন, কিন্তু সেটা হচ্ছে যে অ্যাডজেসেন্ট সাইড না, বরং এটা হবে সামান্তরিকের দুইটা কর্ণ, তখন কি করবা? খুবই ঝামেলা, তাই না? চলো দেখা। এবার আমরা রাদার হচ্ছে যে এ নিলাম, সরি আমরা তো কর্ণ নিচ্ছি, রাইট? আমরা একটা কর্ণ নিই এইটা, আর একটা কর্ণ হচ্ছে এইটা। এবার আমাদেরকে দুইটা কর্ণ দিছে, দুটি কর্ণ এ বি ভেক্টর বা টু ডায়াগোনালস আর এ বি ভেক্টর। তাহলে একটা হচ্ছে এই বরাবর এ, আর একটা হচ্ছে এই বরাবর বি। এটা হচ্ছে তাদের মিড পয়েন্ট 0, যে পয়েন্টে তারা দুজন ডিভাইড হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে চাই। এরিয়া বের করতে হইলে আমরা বুঝতেই পারতেছি এটা তো টোটালটাই হচ্ছে আমরা নিতেছি এ, আর এইটা কিন্তু আমাদের
হাফ বি, নট টোটাল বি, হাফ বি। আমরা একটা লম্ব ড্র করি, চলো চলো একটা লম্ব ড্র করি। এই নাও লম্ব, এই যে লম্ব ড্র করেছি। লম্ব যদি ড্র করে ফেলি, তাহলে এটা একটা থেটা অ্যাঙ্গেল প্রডিউস হবে, রাইট? আর এটা হচ্ছে এইচ আসবে। তো আমরা এবার একটু চিন্তা করি, তাহলে আমাদের এটা যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, সরি একটু ভুল করছি, এটা হচ্ছে যে থেটা অ্যাঙ্গেল, রাইট? এ আর বি এর মধ্যকার অ্যাঙ্গেল থেটা, রাইট? এটা থেটা, এটা হচ্ছে এইচ। চলো এবার চিন্তা করি, তাহলে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা নিই, এই ট্রায়াঙ্গেল অর্থাৎ এগেন হাফ ট্রায়াঙ্গেল, তাহলে এবার হাফ ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু ভূমি, এটা এ, আর হাইট এইচ। আই গেস গতবারের মতো এবারও বুঝে ফেলছো যে এই এইচটার একটা ভ্যালু লাগবে। সেটা কি? দেখো, এটা যদি এইচ হয়, এটা হচ্ছে আমাদের কি b/2, হাফ বি। আর যদি থেটা অ্যাঙ্গেল হয়, তাহলে এগেন সাইন থেটা লম্ব বাই ভূমি, হাফ, সরি লম্ব বাই অতিভুজ, হাফ বি। তাহলে এইচ ইজ ইকাল টু হাফ বি সাইন থেটা। তাহলে আসলো হাফ বি সাইন থেটা। তাহলে এখানে আসবে 1/4 এ বি সাইন থেটা। আই গেস বুঝতেই পারছো এ ক্রস বি এর ম্যাগনিটিউড বা মান চাওয়া হয়েছে। তাহলে টোটালটা কত হবে? 2 ইন্টু 1/4 এ ক্রস বি, তাহলে হাফ এ ক্রস বি। শেষ, সোজা। এভাবে আমরা খুবই সহজে সামান্তরিকের ক্ষেত্রফলগুলো বের করে ফেলতে পারলাম। আমরা এরিয়াগুলো বের করে ফেললাম যে আসলে সামান্তরিকের এরিয়া কিভাবে কি কাজ করবে। বুঝতে পারছি? আশা করি আমাদের তার এতটুকু শেষ। এতটুকু শেষ হয়ে গেলে আমরা খুব আগাইতে পারবো। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। এবার আসছে সামান্তরিক ক্ষেত্রফল আর লাগবে না, এবার আসছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তারপরে ঘন সামান্তরিকের আয়তন, তিনটি ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত, তিনটে ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত আছে আরো। এই তো আমাদের জাস্ট এই কয়টাই হচ্ছে যে ডেটা লাগবে। তো চলো আমরা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করে নিই। ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা খুবই সোজা, এটা নিয়ে খুব একটা ঝামেলা হয়ও না। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা থেটা অ্যাঙ্গেল। তাহলে যদি আমাকে এরিয়া বের করতে বলে, আমরা জানি এ বি সাইন থেটা হচ্ছে ত্রিভুজের এরিয়া। যারা ভাবছে কি হবে সাইন থেটা, ওই যে সেম সিস্টেম, এটা এইচ। সো এটা ভেঙেই করে দিই, যদি তোমরা করতেছো ততক্ষণ ধরে আই গেস তোমাদের এত মুখস্থ হয়ে যায়, যাওয়া উচিত। হাফ এ ইন্টু এইচ, আর এইচ হচ্ছে কি বি সাইন থেটা। তাহলে হাফ এ বি সাইন থেটা মানে হাফ এ ক্রস বি এর ভ্যালু। সোজা, খুব একটা কঠিন কিন্তু না ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে গেলে এবার বলেছে আমাকে যে আমাকে একটা ঘন সামান্তরিকের আয়তন বের করতে, একটা বলেন ফর প্যারালেলোপাইপ। তো চল আগে আমরা একটা প্যারালেলোপাইপ ড্র করে নিই। একটা ঘন সামান্তরিকের বা একটা প্যারালেলোপাইপের আয়তন বের করার ক্ষেত্রে আমরা এখানে অলরেডি একটা সামান্তরিক দেখতে পাচ্ছি, ঘন সামান্তরিক। সেখানে আমরা তিন দিকে তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি, তিনটা সাইড তিনটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন এটার আমাদেরকে আয়তন বা ভলিউম বের করতে হবে। বের করার জন্য প্রথমত আমরা চেষ্টা করি যে আমরা যখন এরকম একটা জিনিস পাই, আমরা জানি হচ্ছে সাধারণত তাদের আয়তন হচ্ছে, যদি আমরা আয়তন বা ভলিউম চিন্তা করি, সেটা হবে ভেক্টর দ্বয়ের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বা আমরা জানি এরিয়া ইন্টু হাইট। এখন যদি এরিয়া ইন্টু হাইট লাগে, তাহলে আমাদের প্রথমত এই সামান্তরিকটার এরিয়া লাগবে, বা আমাদের যে নিচের যে আমাদের কি বলে এটাকে প্যারালোগ্রাম আছে তাদের এরিয়াটা লাগবে। তো এরিয়াটা বের করার জন্য চলো আমরা প্রথমে এটা একটু চিন্তা করি। এই যে একটা সামান্তরিক, আমরা লাস্ট হচ্ছে যে অংশে দেখেছি যে এই সামান্তরিকের, এই যেমন দেখেন এই জায়গায় সামান্তরিকের আমাদের যদি দুইটা অ্যাডজাসেন্ট সাইড বা দুটো যদি আমাদের হচ্ছে যে সন্নিহিত বাহু এবি দ্বারা প্রকাশ হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে এ ক্রস বি, রাইট?
তাহলে আমরা বলতে পারি যে এই যে সামান্তরিকটা আছে তার ক্ষেত্রফল হবে, যেটা এবি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তার ক্ষেত্রফল বা এরিয়া হবে এ ক্রস বি, তাই না? এখন এটা তো তাদের ক্ষেত্রফলের মান, বা যদি আমি তাকে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করি, ভেক্টর ফরম্যাটে প্রকাশ করলে মানে যদি এটা আমি চাই যে এটার মানটা কি, এটার মানটা হবে এ বি সাইন থেটা। এখন এই যে আমাদের ভেক্টর ফরম্যাটে এটা আসলো, এই ভেক্টরের কিন্তু একটা কি আছে, ডিরেকশন আছে। যদি আমি ক্রস প্রোডাক্ট চাই, তাহলে এই ভেক্টরের ঠিক এই লম্ব বরাবর আমরা পাবো হচ্ছে এ ক্রস বি। এই এ ক্রস বিটা হচ্ছে মূলত তার মান হবে, তার মান বা ভ্যালু হচ্ছে ক্ষেত্রফলের সমান ইকুয়াল টু এরিয়া, কিন্তু তার ডিরেকশন বা দিক হচ্ছে ক্ষেত্রফলের উপর লম্ব, পারপেন্ডিকুলার টু এরিয়া। ঠিক আছে, পারপেন্ডিকুলার টু এরিয়া। তাহলে আমরা এ এবং বি পেলাম, এ ক্রস বি করলাম, করলে আমরা এ বি সাইন থিটা পাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে আমরা দুই ভাবে এটাকে ব্যাখ্যা দিতে পারি। এক, তার ক্ষেত্রফল এটা পাওয়া গেল, আর এটাকে আমরা বলছি এরিয়া ভেক্টর। এটাকে আমরা কি বলছি, এরিয়া ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর বা তল ভেক্টর। এরিয়া ভেক্টর মূলত বা ক্ষেত্রফল মূলত একটা ভেক্টর রাশি। কেন আমরা হচ্ছে যে এরিয়া ভেক্টরকে বা তল ভেক্টরকে আমরা একটা ভেক্টর রাশি বলছি, কারণ এটার মান বা ভ্যালুটা তলের ক্ষেত্রফলের সমান বা এরিয়াটা সমান, কিন্তু তার ডিরেকশনটা তলের লম্ব বরাবর। তাহলে আমরা যদি এ ক্রস বি নেই, তাহলে আমরা একটা তল ভেক্টর পাবো, এরিয়া ভেক্টর পাবো, আর জাস্ট তার মান নিলে আমরা এরিয়াটার মান পাবো। এখন আমরা আয়তন বা ভলিউম বের করতে চাচ্ছিলাম, রাইট? তাহলে আয়তন বা ভলিউম বের করার জন্য আমাদের প্রথমত দরকার কি, যে এটার উপর একটা লম্ব বরাবর এরিয়া দরকার। তো আমার মানে একটা লম্ব দরকার, তো আমরা একটা লম্ব ড্র করি, চলো। তাহলে এই হচ্ছে তার লম্ব, এই লম্ব, রাইট? এটা একটা লম্ব, এতটুকু লম্ব মনে করো। আচ্ছা, নিলাম। এটাকে এইভাবে না এঁকে, আচ্ছা ঠিকই তো ছিল, এইভাবে আঁকলাম। মানে এই আর কি আমাদের লম্ব, আমরা এটাকে আপাতত এইভাবে চিন্তা করছি। তাহলে এটা যদি একটা লম্ব হয়, তাহলে আমাদের এই লম্বটাকে আমরা ধরলাম এইচ, লম্বটাকে আমরা কি ধরলাম, এইচ। আমরা বলেছিলাম যে আমাদের মূলত কি লাগবে, আমাদের মূলত লাগবে হচ্ছে যে প্রথমে এরিয়া লাগবে এ ক্রস বি, তার মানটা লাগবে, তার সাথে আমাদের লম্ব বরাবর তার উচ্চতাটা লাগবে। এখন দেখো এটা একটা সি ভেক্টর আর এটা এইচ ভেক্টর। তো সি আর এইচ এর মধ্যে মনে করো আমাদের একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, থেটা অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল ধরলাম, থেটা অ্যাঙ্গেল। যদি সি আর এইচ, এটা সি এটা এইচ এর মধ্যে একটা থেটা অ্যাঙ্গেল প্রডিউস হয়, তাহলে খেয়াল করে দেখো তো আমরা কি বলতে পারি, যে এই সি আর এইচ এর মধ্যে তাহলে এইচ ইজিক্যাল টু কি, যদি আমরা এখানে এরকম একটা লম্ব, মানে আমরা যদি এটাকে মিলাই দিই, যদি আমরা মিলাই দিই, তাহলে আমরা এই সি আর এইচ এর মধ্যে সম্পর্ক পাচ্ছি যে তারা মূলত হচ্ছে যে সি এর কজ উপাংশ হচ্ছে এইচ। দেখো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে সি কস থেটা হচ্ছে এইচ, রাইট? তাহলে যদি আমি ধরি যে উচ্চতা হচ্ছে এইচ, তাকে আমরা লিখতে পারি সি কস থেটা, রাইট? তো অ্যাকচুয়ালি আমাদের মান যেটা আসে সেটা হচ্ছে এরকম, এ ক্রস বি এর মান, তার সাথে এইচ এর মানের জায়গায় আমরা লিখতে পারি সি কস থেটা। এখন এই ফরম্যাটে রাখা যায়, সি ভেক্টরের আমরা মান নিয়েছি, তার সাথে কস থেটা, এই ফরম্যাটে রাখা যায়। কিন্তু সমস্যা তোমাকে সবসময় থেটা ভ্যালু দেওয়া থাকবে না। এইটাকে কিভাবে শুধুমাত্র ভেক্টরে প্রকাশ করা যায়, একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করে দেখো। আমরা এখানে যে ভেক্টরটা পাচ্ছি সেটা কি সামহাও আমাদের আসলে এই এ ক্রস বি ভেক্টরটাই না, রাইট? ঘুরে ফিরে সেটা আমাদের কি সামহাও সেই এ ক্রস বি ভেক্টরটাই না? কারণ আমরা বলেছিলাম যে এ ক্রস বি ভেক্টরের ঠিক লম্ব বরাবর হচ্ছে যে আমরা এটা পাবো। তাহলে আমরা লম্ব বরাবর একটা এ ক্রস বি ভেক্টর আমরা পাইতে পারি। তাহলে এই এইচ ভেক্টরটাকে
আমরা যদি একটা মানে এই শেয়ারের মানটাকে আমরা যদি একটা ভেক্টর আকারে চিন্তা করি, তাহলে আমরা একটা এ ক্রস বি ভেক্টর লিখতে পারি। ওকে, একটা ভেক্টর পেলাম, তাহলে সিও একটা ভেক্টর। আচ্ছা, যদি এ ক্রস বি আর সি যদি আমরা এইভাবে চিন্তা করি, যে রাদার দেন নট লাইক দিস, এভাবে যদি চিন্তা করি যে এ ক্রস বি তার সাথে সি ভেক্টরটা আমরা নিচ্ছি এবং তারপরে কস থেটা। ইন দ্যাট কেস যদি আমি দুইটা ভেক্টর নেই এবং তাদের হচ্ছে যেরকম মান নেই এবং মান নিয়ে যদি আমরা সি কস থেটা নিই, তাহলে এ বি কস থেটা বা যে কোনো কিছু ইন্টু কস থেটা আসলে কি বোঝায়? এটাই বোঝায় না যে আসলে এটা যদি একটা ভেক্টর হইতো তার সাথে সি এর ডট গুণ, এ ক্রস বি যে ভেক্টরটা আছে তার সাথে সি এর ডট গুণ নেই, তাহলে হয়ে গেল। তাহলে এইটা হইলো অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা ঘন সামান্তরিকের আয়তন বের করার ফর্মুলা। খুবই সোজা, দুটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নাও, তার সাথে একটা ভেক্টরের ডট প্রোডাক্ট নাও, নিলেই আমরা হচ্ছে যে আয়তন পেয়ে যাব। এবং শুধু এই ফরম্যাট না, তুমি যদি আসলে ম্যাথ করো তাহলে তুমি দেখবা এ ক্রস বি ডট সি, এ ক্রস সি ডট বি, কিংবা এ বি ক্রস সি ডট এ, সবগুলোতেই তুমি সেম অ্যান্সার পাবা, কারণ এরা দিন শেষে স্কেলার ভ্যালু, তো তোমাকে সবগুলো সেম স্কেলার মান দিবে। এবং এইভাবেই আমরা মূলত যে কোনো একটা ঘন সামান্তরিকের আয়তন পাই। এখন তুমি বলতে পারো ভাই এটা তো সামান্তরিক গেল, যদি আমাদের অন্য কিছু থাকে, যদি আমাদের হচ্ছে ঘনক থাকে, মানে ঘন বস্তু থাকে এবিসি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনো সমস্যা নেই, তখন আমাদের থেটাটা 0 ডিগ্রি হতো, বাট আইডিয়াটা তো সেমই থাকতো। সো ঘন সামান্তরিক হোক কিংবা ঘন বস্তু হোক, প্যারালাল পাইপ হোক অথবা ইউনিফর্ম হোক, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকুক, সব জায়গায় সেম কাহিনী ঘটবে, সেম ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা বুঝলে আসলে তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত বের করা অনেক সোজা। কারণ তিনটা ভেক্টর সমতুল্য মানে কি? এই হচ্ছে আমাদের একটা সমতল, এই হচ্ছে একটা সমতল, এই সমতলে দুটো ভেক্টর আছে এ আর বি। এই সমতলের উপরে আমরা যদি আরেকটা ভেক্টর মনে করি, সরি এভাবে না একে আমরা এইভাবে আঁকি, এই একটা ভেক্টর এ, এটা বি, এটা সি, তিনটা ভেক্টর আছে। এই তিনটা ভেক্টর যদি সমতুল্য ভেক্টর হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে এর সাথে তুমি বি এর ক্রস প্রোডাক্ট করাবা, তার সাথে তুমি ডট সি করবা, ঘুরায় ফিরায় তুমি একটা নাল ভেক্টর পাবা। কেন? কারণ যদি একই তলে তিনটা বাহু থাকে তাকে দ্বারা কখনো কোনো আয়তন বানানো সম্ভব না। আয়তন হওয়ার জন্য অ্যাটলিস্ট তাকে আরেকটা ভিন্ন তলে থাকতে হবে, আরেকটা সার্ফেসে থাকতে হবে। তারা সবাই যদি একই সার্ফেসে থাকে, কোপ্ল্যানার হয়, একই প্লেনে থাকে, তাহলে সম্ভব না। এবং এটাই আমরা মূলত এখানে দেখাচ্ছি যে একই তলে আছে এবিসি, আমরা চাইলেও তাকে দিয়ে কোনো ঘন বস্তু বা কোনো ঘনক, অর্থাৎ আমরা কোনো প্যারালাল পাইপ বানাইতে পারতেছি না। এবং এই জন্যই দেখা যাচ্ছে তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত হচ্ছে যে যদি আমাদের দুইটার ক্রস প্রোডাক্ট এবং তাদের ডট প্রোডাক্ট 0 হয়, তথা তারা সমতুল্য হবে। যদি তাদের একটা মান থাকে তাহলে সেটা তাদের আয়তন বা ভলিউম, আর না হলে সেটা কি 0। এটাকে এভাবে চিন্তা করা যায় যে এ ক্রস বি যে ভেক্টরটা সেটা হচ্ছে কি এই তলের লম্ব বরাবর। এখন এই তলের লম্ব বরাবর যদি কিছু থাকে সেটা এই তলের সাথে অলওয়েজ 90 ডিগ্রি থাকবে না? এখন আমরা জানি যে এ ক্রস বি এর সাথে যদি সি এর যে আমাদের মানটা আছে, মানে সি যদি আমাদের ডট প্রোডাক্ট করি আমরা, তাহলে আমাদের এখানে আসবে এ ক্রস বি এর মান, সি এর মান, তার সাথে কি কস থেটা, আর থেটার মানটা 90 ডিগ্রি, যেহেতু তারা মানে একই তলের উপর একটা মানে লম্ব বরাবর আছে বা 90 ডিগ্রি বরাবর আছে, তাহলে সেখানে 0ই আসতেছে ঘুরে ফিরে। তো আমরা ওইভাবেও চিন্তা করতে পারি যে আমাদের এখানে মানটা 0 আসবে। তাহলে যদি আমরা সমতলীয় হতে হয় তাহলে আমাদের এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0 হইতে হবে। বুঝতে পারছি? সেখানে ভুলে নাল ভেক্টর দিছি, 0 হইতে হবে। এইটা হচ্ছে যে আমাদের মাথায় থাকতে হবে। এবং শুধু এটাই না, ওই যে যেটা বলেছিলাম বি ক্রস এ ডট সি, সি ক্রস বি ডট এ, সবগুলাতেই সেম, মানে বি ক্রস সি ডট এ একই, সবগুলোতে সেম, তাহলে তারা সমতলীয়। এবং এরই সাথে আমাদের ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে আমরা খুব সুন্দর মতো জেনে ফেলছি। আমরা নেক্সট যে লেকচারটা থাকবে সেই লেকচারে মূলত হচ্ছে যে
সবগুলো আমরা যতগুলো যা যা জেনেছি তার বেসিসে আমরা অনেকগুলো অঙ্ক করব। অঙ্কগুলো সলভ করলেই আমাদের মূলত এই যে আমরা এত কিছু পড়লাম আমাদের হচ্ছে যে এই সবগুলো পড়া কমপ্লিট হয়ে যাবে। এবং আশা করি আপনারা খুব ইন্টারেস্টিং অনেকগুলো অঙ্ক করবেন। আমাদের নেক্সট লেকচারটা আধা ঘন্টার মতো লাগবে সবগুলো অঙ্ক সলভ করতে, আমি করে দিব। আর বাকিগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।